হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এলিট ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আমরা এর আগে অলরেডি 3টে ইউনিটে আলোচনা করেছি এবং সেটা নিয়ে তোমাদের যে রিভিউ রয়েছে, তোমাদের কমেন্টগুলো আমরা দেখেছি, যেগুলো আমাদের খুব ভালো লেগেছে যে তোমরা সেই সব টপিকগুলো খুব ভালোভাবে শুনেছ। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা ইউনিট 4-এ রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সেটা হচ্ছে আমাদের সমসাময়িক যে ভারতীয় রাজনৈতিক যে চিন্তাবিদ রয়েছে তাদের মধ্যে যে বিশেষ 4 জন রয়েছে এবং যেগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্তি রয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমাদের সমসাময়িক রাজনৈতিক যে চিন্তাধারা, তার মধ্যে যে চিন্তাবিদ যারা রয়েছে কিংবা চিন্তা বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছে, যাদের আমাদের সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার পাশাপাশি শিক্ষাতে যে যাদের অঙ্গীকার সব থেকে বেশি, তাদের নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে বিশেষ করে 4 জনকে নিয়ে। সেই 4 জন কি? মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মাওলানা আবুল কালাম আজাদ, যাদের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক এবং তার সাথে সাথে শিক্ষাকে অগ্রসর করে, তার পাশাপাশি শুধু তাদের এদের জিনিসেই, এই সব কটা জিনিসে তাদের অঙ্গীকার কিংবা অবদান না, এর পাশাপাশি ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে তাদের কি কি অবদান ছিল সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই এই 4 জনের মধ্যে আমরা আলোচনা করব মহাত্মা গান্ধীকে নিয়ে। মহাত্মা গান্ধীর যে বিশেষভাবে যে জিনিসের সব থেকে বেশি ভূমিকা রয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর ভারতীয় আন্দোলনে তার ভূমিকা, এবং ভারতীয় আন্দোলনে তার যে ভূমিকা রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কি ছিল। তার পাশাপাশি আমরা দেখব যে ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে তার কোন কোন পদ্ধতি, তার কোন কোন পথ তিনি বেছে নিয়েছিলেন স্বাধীনতা আমাদের অর্জনের ক্ষেত্রে। তার জীবনের যে বিশেষ ভূমিকা, তার যে পদ্ধতিগত দিক থেকে ভারতীয়দের একত্রিত করেছিল, সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে তোমাদের যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে নন ভায়োলেন্স এবং থিওরি অফ ট্রেডশিপ, যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, অহিংসা সর্বপ্রথমে আমরা আলোচনা করব। দেখো, মহাত্মা গান্ধীর সম্বন্ধে আমরা সকলেই জানি, তাকে আমাদের ভারতবর্ষের ফাদার অব দ্য নেশন হিসেবে বিবেচিত করা হয় আমাদের ভারতবর্ষে। এবং সেখানে আমরা দেখেছি মহাত্মা গান্ধী কিভাবে আমাদের সমাজ, রাজনৈতিক, শিক্ষা এবং তার সাথে সাথে ঐতিহাসে কিভাবে প্রভাব ফেলেছে। আজকের দিনে রাজনীতিতে মহাত্মা গান্ধীর বিশাল ভূমিকা রয়েছে, শিক্ষা ক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে এবং সামাজিক ক্ষেত্রে তার যে সত্যাগ্রহ, তার যে এই সত্যাগ্রহর প্রতি যে তার যে অবদান, শুধুমাত্র ভারতবর্ষে না, আমেরিকায় যে নাগরিক আন্দোলনটা হয়েছিল এবং আফ্রিকায় যে বর্ণ বিদ্বেষের এগেনস্টে যে আন্দোলন হয়েছিল, সেখানে মহাত্মা গান্ধীর ভূমিকা অপরিসীম। আজকে আমরা আলোচনা করব মহাত্মা গান্ধীর সত্যগ্রহ নিয়ে। দেখো, সত্যগ্রহের মধ্যে আমরা দেখব সত্যগ্রহ, অর্থাৎ এখানে এই জিনিসটাকে যদি আমরা দেখি তবে আমরা দেখব এখানে দুটো ওয়ার্ড রয়েছে, সত্য প্লাস আগ্রহ। এবার বুঝতে পারছো তো, এই দুটো ওয়ার্ডকে নিয়ে আমরা কি পেলাম? সত্যাগ্রহ। অর্থাৎ যেখানে সত্যকে সব থেকে বেশি ইন্টারেস্টের ক্ষেত্রে দেখিয়েছে, সত্য সবসময় নিজেকে আত্মবলিদানের কথা বলা হচ্ছে, যে সত্য সব আগে। সত্যাগ্রহ কি? সত্য প্লাস আগ্রহ। অর্থাৎ সত্যাগ্রহ বলতে সত্যর প্রতি আগ্রহকে বোঝানো হয়েছে, যেখানে সত্য সব আগে বিবেচিত হবে। তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাই, যে মহাত্মা গান্ধী আগে কিন্তু তিনি বলতে চেয়েছিলেন ধর্ম সত্য, এটা তিনি মানতেন, কিন্তু একটা সময়ের পরে তিনি বলেছিলেন সত্যই হচ্ছে ধর্ম। অর্থাৎ
এই সত্যাগ্রহের মধ্যে সত্য জিনিসটাকে তিনি ধর্মের মতো বিবেচিত করেছিলেন, যে যেখানে সততা থাকবে সেই ধর্মটাকে তিনি আগলে রাখবেন। অর্থাৎ সত্যাগ্রহ তার মেন যে দুটো জিনিস, তার যে নীতি রয়েছে, তার মহাত্মা গান্ধী তার থ্রু আউট দ্য লাইফ সব থেকে বেশি ভাবে যে পরিচালিত হয়েছেন যে দুটি আদর্শের দ্বারা, সেটা হচ্ছে সত্যাগ্রহ এবং অহিংসা। ঠিক আছে, তো সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর একটি নৈতিক এবং অহিংস প্রতিরোধের একটা দর্শন হিসেবে, যা সত্য ন্যায়ের প্রতি ভালোবাসা, সত্য ন্যায়ের প্রতি অবিচল থাকার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম তো করতেই হবে, কিসের ভিত্তিতে? সত্যের ভিত্তিতে। উনি বলতে চেয়েছিলেন সব সময় যে সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর যে আদর্শ, তিনি এইভাবে বিবেচিত করেছিলেন যে সত্যাগ্রহ হচ্ছে একটি নৈতিক ও অহিংসার একটি আদর্শ, যা সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থেকে কি করা হবে? অন্যায়ের বিরুদ্ধে কোনো রকমের সংগ্রামে হিস্সা নেবে। অর্থাৎ সেই সত্য কি হবে? প্রতি অবিচল থাকা মাধ্যমে তিনি কি করবে? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম প্রকাশ করে। অর্থাৎ তিনি সবসময় চেয়েছিলেন কিভাবে সত্যাগ্রহ এবং অহিংসা একটা মানুষকে সব রকম খারাপ জিনিস থেকে তাকে সংগ্রাম করতে শেখায়। এর পাশাপাশি তার যে এই সত্যাগ্রহর যে মূল যে উপাদান যদি আমরা দেখি, তবে আমরা দেখব সর্বপ্রথম উনি কি রেখেছিলেন? সত্য। এখানে যেটা লেখা আছে সত্য, একটু আগে যেটা বললাম, প্রথমে মহাত্মা গান্ধী বলতেন ধর্ম সত্য। পরবর্তীকালে তিনি সত্যকে এতটাই বেশি প্রভাবিত করলেন নিজের লাইফে যে একটা টাইমে গিয়ে বললেন যে সত্যই হচ্ছে ধর্ম। তার পাশাপাশি এই যে সত্যাগ্রহ কি একটা পন্থা কি থাকবে? অহিংসা। তিনি অহিংসা সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। অহিংসা বলতে শুধুমাত্র লড়াই ঝামেলা তার এগেনস্টে থাকা না, যে লড়াই করব না, ঝগড়া করব না, এটাই যে অহিংসা তা না। উনি বলতে চাইছেন খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকা এবং খারাপ কাজের এগেনস্টে কথা বলা, সেটাও কিন্তু একটা অহিংসার প্রতীক। তার পাশাপাশি তিনি সব সময় বলতেন সত্য এবং অহিংসা কিসের মাধ্যমে প্রয়োজন? সেটা হচ্ছে আত্মত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমে। সেই ত্যাগগুলো কি কি থাকবে? অন্যায়, অবিচার, যত রকম দুর্নীতি, যত রকম খারাপ কাজ, সেই থেকে নিজেকে আত্মত্যাগ করা। তিনি বলছেন আমরা নৈতিকভাবে তখনই অগ্রসর হতে পারবো যখন আমরা খারাপ জিনিসকে কি করতে পারবো? দূরে রাখতে পারবো। অর্থাৎ তার মেন যে এই সত্যগ্রহ লক্ষ্য কি ছিল, এখানে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে তার সত্য গ্রহর যে মেন লক্ষ্য সেটা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিষ্ঠা করা? শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করা। কারণ তিনি মনে করতেন সমাজে এবং রাজনৈতিকভাবে যদি কোনো জায়গায় সততা না থাকে, মানুষের প্রতি যদি আগ্রহ না থাকে সত্যের প্রতি, তবে কখনো একটা শান্তিপূর্ণ পরিবেশ সুস্পষ্টভাবে সুস্থাপন হতে পারে না। যদি সেখানে সত্যগ্রহ না থাকে, সেখানে যদি সততা না থাকে। সুতরাং তিনি চাইছিলেন যে সমাজে এবং রাজনৈতিকভাবে যদি শান্তপূর্ণ প্রতিষ্ঠা করতে হয়, তবে কিসের অবলম্বন করতে হবে? সত্যগ্রহ। সত্যগ্রহ কি? সত্যগ্রহ হচ্ছে মহাত্মা গান্ধীর প্রদত্ত একটি নৈতিক ও অহিংস প্রতিরোধের একটি দর্শন, যা কি করে? সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থাকার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ধারণা প্রকাশ করে। এটাই হচ্ছে সত্যগ্রহ। সত্যগ্রহের লক্ষ্য কি দেখলাম? সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করা, অর্থাৎ শান্তিময় একটা পরিবেশ স্থাপন করা। এরপরে আমরা আলোচনা করব যে সত্যগ্রহের কয়েকটি আলোচনা যার মাধ্যমে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি। আমরা চম্পারণ সত্যগ্রহের কথা ভাবতে পারি, যেটা 1917 সালে হয়েছিল। তোমরা জানবে যে চম্পারণ সত্যাগ্রহের মেন কি ছিল? এটা নীল চাষি
নীল চাষীদের বিরুদ্ধে কি করা হতো? অন্যায় করা হতো। নীল চাষীদের অন্যায়ের বিরুদ্ধে একটা আন্দোলন চালিয়েছিলেন, যে ব্রিটিশরা কিভাবে নীল চাষীদের ওপর অত্যাচার করতেন। তার এগেনস্টে মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। কত সালে? 1917 সালে। কিসের জন্য? নীল চাষীদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছিল তার এগেনস্টে গিয়ে, তার বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদের এগেনস্টে তিনি আন্দোলন করেছিলেন। এটা একটা সত্যাগ্রহের উদাহরণ। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ডান্ডি মার্চ। ঠিক আছে, এখানে ডান্ডি মার্চ, এটা স্পেলিং একটু মিস্টেক রয়েছে। তো ডান্ডি মার্চে কি হয়েছিল? বেসিক্যালি যে লবণের ওপর যে কর হয়, কর বলতে ট্যাক্স হয়, লবণের ওপর একটা ট্যাক্স অর্পণ করেছিলেন ব্রিটিশরা। সেই লবণের ওপর যে ট্যাক্সটা করেছিল তার এগেনস্টে গিয়ে, তার বিরুদ্ধে একটা ডান্ডি মার্চ শুরু করেছিলেন কে? মহাত্মা গান্ধী, যেটা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। এর পাশাপাশি যদি দেখো, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সব থেকে যে আন্দোলন বেশি প্রভাব বিস্তার করেছিল সেটা হচ্ছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধী চেয়েছিলেন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে কি হবে? যে ভারতীয়দের নিজেদের দ্বারা পরিচালিত হবে। সেখানে বাইরের কোনো প্রভাব, বাইরের কোনো দেশের ডমিনেশন থাকবে না। অর্থাৎ ভারতের একটা পূর্ণ স্বাধীনতার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটাই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। কাদের ভারত ছাড়ো আন্দোলন করা হয়েছিল? কাদের এগেনস্টে? ব্রিটিশদের এগেনস্টে। অর্থাৎ এই যে সত্যাগ্রহর এই তিনটে হচ্ছে উজ্জ্বল উদাহরণ। প্রথমটা আমরা দেখেছি, নীল চাষীদের বিরুদ্ধে গিয়ে যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে 1917 সালে। 1930 সালে আমরা দেখলাম ডান্ডি মার্চ। ঠিক আছে, এই ডান্ডি মার্চ সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ, লবণের ওপর যে কর অর্পণ করেছিলেন ব্রিটিশরা। তারপরে আমরা দেখব ভারত ছাড়ো আন্দোলন। এই যে সত্যাগ্রহর যদি আমরা গুরুত্ব দেখি, তবে আমরা কি দেখব? ভারতীয় স্বাধীনতা আন্দোলন সহ বিশ্ব জুড়ে নাগরিক অধিকার আন্দোলনে একটা প্রভাবশালী বিস্তার করেছে সত্যাগ্রহ। একটু আগে আলোচনা করলাম, ভারতীয় স্বাধীনতা আন্দোলন ছাড়াও আমরা কি দেখলাম? আমেরিকাতে যে মৌলিক অধিকারের যে নাগরিক আন্দোলন হয়েছিল, এবং যে আমরা দেখব যে যেটা আফ্রিকাতে আন্দোলন হয়েছিল, সেখানেও মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহর বিশেষ ভূমিকা ছিল। এরপরে আমরা আলোচনা করব যে পদ্ধতির মাধ্যমে, যে দর্শনের মাধ্যমে, যে আদর্শের মাধ্যমে মহাত্মা গান্ধী গোটা বিশ্বেতে একটা প্রভাবশালী একটা সম্মান, গোটা বিশ্বে তার একটা নাম যে উঠে এসেছিল। এবং এই আদর্শের মাধ্যমে মার্টিন লুথার জুনিয়র, যেটাকে আমরা নর্মালি মার্টিন লুথার কিং জুনিয়র বলি, তিনিও কিন্তু মহাত্মা গান্ধীর এই নন ভায়োলেন্স যে আদর্শ রয়েছিল সেখানেও তিনি একজন অনুসারী হিসেবে বলতে পারবো তিনি ছিলেন। তো এই যে একটু আগে আমরা আলোচনা করলাম সত্যাগ্রহর পাশাপাশি তিনি অহিংসাকে একটা বিশেষভাবে ভূমিকা অর্পণ করেছিলেন। তিনি মনে করতেন যে সামাজিক ও রাজনৈতিক শান্তিপূর্ণর ক্ষেত্রে অহিংসার একটা বিশেষ ভূমিকা থাকবে। অর্থাৎ অহিংসা বলতে তিনি অহিংসার যে শব্দটা, সেখানে হিংসার মানে হিংসা থাকবে না সেই কথাটা বলতে চেয়েছেন, কিন্তু তার সাথে সাথে তিনি চেয়েছেন এই অহিংসা বলতে শুধুমাত্র লড়াই ঝগড়া করা না। অহিংসা বলতে তিনি যে জিনিসটা বলতে চেয়েছিলেন যে সত্য, ন্যায় ও ভালোবাসার মাধ্যমে আমাদেরকে নিয়োজিত করতে হবে। সত্য, ন্যায় ও ভালোবাসার মাধ্যমে সমাজ ও রাজনৈতিক ভাবে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ অহিংসা, ইভেন মহাত্মা গান্ধী নিজেই বলেছিলেন যে অহিংসা হচ্ছে আমার রাজনৈতিক দর্শনের শ্রেষ্ঠ একটি
আদর্শ, যেই আদর্শতে সব থেকে নিজেকে বেশি নিয়োজিত করেছিলেন। উনি বলছেন যে অহিংসার অর্থ বলতে আমরা এই জিনিসটাকে বুঝি যেখানে হিংসার অনুপস্থিতি থাকবে এবং যেখানে কোনো মানুষের ক্ষতি না করা। তিনি মনে করতেন অহিংসা মানে কারো সাথে লড়াই করা না, লড়াই থেকে বিরত করা না। অহিংসা মানে হচ্ছে কোনো মানুষকে কোনো রকম ভাবে ক্ষতি না করা, কোনো মানুষের অন্যায় না করা, কোনো মানুষকে অসামাজিক কাজ থেকে নিজেকে নিয়োজিত করা, এই সব জিনিসকে তিনি তুলে ধরেননি। তিনি তুলে ধরেছেন যে অহিংসা বলতে আমরা সেই জিনিসটা বলবো ন্যায়, সত্য, ভালোবাসার মাধ্যমে শান্তিপূর্ণ একটা অবস্থান তৈরি করা। তার পাশাপাশি তিনি বলতে চেয়েছিলেন যে অহিংসা বলতে আমাদের একটি কোনো মানুষের ক্ষতি না করা, সেটা হচ্ছে একটি অহিংসার একটি পথ। অহিংসা যেটাকে আমরা ইংলিশে বলি নন ভায়োলেন্স। অহিংসা শব্দের অর্থ হচ্ছে হিংসার অনুপস্থিতি, অর্থাৎ অ্যাবসেন্স অফ ভায়োলেন্স। কারো ক্ষতি না করা, সেটা হচ্ছে অহিংসার একটি অংশ। এটি শুধু শারীরিক হিংসার বিরোধিতা না, উনি বলতে চেয়েছিলেন এটি হচ্ছে একটা আত্মবলিদান। আমাদের অন্তর থেকে কারো প্রতি ঘৃণা না রাখা, আমাদের অন্তর থেকে কারো প্রতি ক্ষতি না করা, সেটাও কিন্তু অহিংসার একটি ভালো জিনিস, ভালো আদর্শ। সুতরাং এটি শুধু শারীরিক হিংসার বিরোধী নয়, বরং চিন্তা, কথা ও কাজে শান্তি ও সদ্ভাব বজায় রাখা, এটা হচ্ছে অহিংসার পথ। এর পাশাপাশি আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, অহিংসা মানেই হচ্ছে সত্য, ন্যায় ও ভালোবাসার মাধ্যমে সমাজ ও রাজনীতিতে পরিবর্তন আনার নীতি। অর্থাৎ কোন সমাজকে কিংবা রাজনীতি যদি পরিবর্তন আনতে হয়, শুধু লড়াই করেই আনতে হবে এটা না। সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, কারো অন্যায় যদি করে তার বিরোধিতা করা, সেটা কি হবে? অহিংসার মাধ্যমে, লড়াই না করে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা, কারো খারাপ না চাওয়া, সেটাও কিন্তু একটা বিশেষ আদর্শ হিসেবে তুলে ধরেছিলেন কে? মহাত্মা গান্ধী। এরপরে আমরা যদি দেখি, তিনি অহিংসার কিছু কিছু প্রকৃতির কথা বলেছেন। যে অহিংসা মানে কি লড়াই ঝামেলা করা, সেটাই কি হতে পারে? না। মহাত্মা গান্ধী অহিংসা বলতে কি কি বুঝাতে চেয়েছিলেন, অহিংসার যে কি কি প্রকৃতি রয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরব। সাধারণত সার্বিক ও বিস্তৃত ধারণা হিসেবে আমরা যদি দেখি, এই অহিংসা কিন্তু ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবে জীবনের প্রযোজ্য হয়। অর্থাৎ অহিংসা শুধুমাত্র দেশ কিংবা সমাজের জন্য না, ব্যক্তিগত কিভাবে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, সত্য পথে চলা, কারো ক্ষতি না করা এবং ন্যায়ভাবে চলা, এটা হচ্ছে ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক জীবনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এরপরে হচ্ছে একটু আগে যেটা বললাম, মহাত্মা গান্ধী বলছেন অহিংসা মানে শুধুমাত্র হিংসার অনুপস্থিতি না, লড়াই ঝামেলা হবে এমনটা না। অহিংসা মানে হচ্ছে ভালোবাসা, করুণা, সহমর্মিতার মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করা, সেটাই হচ্ছে অহিংসার একটি প্রকৃতি। এর পাশাপাশি উনি বলছেন যে অহিংসা মানে সত্য এবং ন্যায়। সত্য অর্থাৎ ট্রুথ এবং ন্যায় অর্থাৎ জাস্টিস, এটাকে কি করতে হবে? সার্চ করতে হবে। অর্থাৎ সত্য ও ন্যায়ের অনুসন্ধান, অর্থাৎ যেখানে অহিংসার মাধ্যমে সব সময় কি করতে হবে? সত্য গ্রহণের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সত্য গ্রহণের মাধ্যমে অহিংসা প্রতিরোধ করতে হবে। এই জিনিসটা তিনি বলতে চেয়েছিলেন। এর মাধ্যমে আরেকটা জিনিস হচ্ছে যে অহিংসার মাধ্যমে কি করতে হবে? আত্মশুদ্ধি। অন্যকে শুধু বলবে এই খারাপ কাজ করো না, এইভাবে চলো না, এটা না। অন্যকে যেভাবে নির্দেশ করা যে খারাপ পথে তোমরা থাকবে না, সেম জিনিসটাই তিনি এই জিনিসটাও বলছেন যে সেটা হবে আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ করা। অন্যকে উপদেশ দেওয়া, তার সাথে সাথে নিজেও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আর একটা অহিংসার প্রকৃতি যদি আমরা দেখি, প্রতিরোধের অস্ত্র। অর্থাৎ কোনো কিছু খারাপ কিছু হচ্ছে, তাকে কিভাবে প্রতিরোধ করতে হবে। মহাত্মা গান্ধী বলছে যে অহিংসা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অহিংস প্রতিরোধ কিভাবে?
যে কোনো অন্যায় হচ্ছে সেটার এগেনস্টে কথা বলা, কোনো খারাপ কাজকে খারাপ কাজকে কখনো সমর্থন না করা, খারাপ কাজের এগেনস্টে কথা বলা, সেটাও কিন্তু একটা অহিংসার পথ। এবং প্রতিপক্ষের প্রতি ঘৃণার অনুপস্থিতি, আমার প্রতিপক্ষ হতে পারে, তার এগেনস্টে খারাপ কথা বলবো, এই জিনিসটা না। উনি বলতে চাইছেন শত্রুতার পরিবর্তে আমাদের নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আমাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করতে হবে, তবেই একটা সময়ে গিয়ে তার সাথে সম্পর্ক ভালো হতে পারে। আমরা যদি শত্রুর এগেনস্টে সব সময় খারাপই কথা বলি, সেটাও তো শত্রু শুনবে, তবে কি করবে, সে কখনো ভালো আমার সাথে সম্পর্ক নাও করতে পারে। কিন্তু তার এগেনস্টে গিয়ে সত্য কথা বলা, কেন তার খারাপ লেগেছে সেই জিনিসটাকে তুলে ধরা, এবং খারাপকে খারাপ ভালোকে ভালো বলে তার সাথে একটা বোঝাপড়া করতে হবে। এবং পরিশেষে আমরা যদি বলি যে রাজনৈতিক ও সমাজ পরিবর্তনের মাধ্যম কিন্তু অহিংসাকে তুলে ধরতে পারে। সেটা কিভাবে? সেটা মহাত্মা গান্ধী বলছেন অহিংসা স্বাধীনতা আন্দোলন ও ন্যায় বিচারের জন্য কার্যকর প্রসেস। কিভাবে? যে আমরা স্বাধীনতা আন্দোলন কিভাবে অহিংসভাবে করব? যদি ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের এগেনস্টে কোনো খারাপ আইন নিয়ে আসে, তবে সেটাকে আমরা সমর্থন করব না। এটা কে বলছেন? মহাত্মা গান্ধী। কারণ সেই সময়ে ব্রিটিশদের দ্বারা আমরা পরিচালিত হতাম। অর্থাৎ অহিংসার প্রকৃতি যদি আমরা দেখি, তবে আমরা এক এক করে দেখব। এখানে টোটাল 7খানা প্রকৃতি রয়েছে। সার্বিক বিস্তৃত ধারণা, শুধু হিংসায় অনুপস্থিতি নয়, এর পাশাপাশি সত্য ন্যায়ের অনুসন্ধান, আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণ, প্রতিরোধের একটা অস্ত্র হিসাবে অহিংসাকে ব্যবহার করা, প্রতিপক্ষের প্রতি কখনো ঘৃণার কথা না বলা, এবং রাজনৈতিক ও সামাজিক যে পরিবর্তন, সেটা একটা অহিংসার মাধ্যমে নিয়ে আসার কথা বলেছেন কে? মহাত্মা গান্ধী। এরপরে আমরা আলোচনা করব থিওরি অফ ট্রেডশিপ নিয়ে। একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের সমাজে, অর্থাৎ প্রথমে সত্যগ্রহ আলোচনা করলাম, অহিংসা আলোচনা করলাম, আর একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে অচি সংক্রান্ত তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ ট্রাস্টশিপ। মহাত্মা গান্ধী বলছেন, মহাত্মা গান্ধী সব সময় দরিদ্র মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতেন। উনি বলছেন যে অচি সংক্রান্ত যে তত্ত্ব, ট্রাস্টশিপ থিওরি অফ ট্রাস্টশিপ কিংবা ট্রাস্টিশিপ থিওরির কথা উনি বলছেন, মহাত্মা গান্ধী অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের একটি দর্শন হিসেবে তিনি এই বিশ্বাস করতেন যে সম্পদ ও সম্পত্তির যে মালিকরা প্রকৃতপক্ষে কি করবে, তাদের যে সমাজের প্রতি যে সাধারণ জনগণের কল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত করবে। অর্থাৎ উনি মনে করতেন যে যারা ইকোনমিক্যালি বিশাল এস্টাবলিশড, অর্থাৎ যারা ধনী, যারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিক থেকে এগিয়ে, তাদের যে সম্পত্তি, তারা যেন গরিব, দরিদ্র কিংবা যারা নিডি পার্সন, তাদের জনকল্যাণে যাতে সেই টাকাটা ব্যবহৃত হয়। তিনি অচি সংক্রান্ত যে থিওরি, যে মূল ধারণাগুলো রয়েছে, সেইগুলো আমরা এক এক করে আলোচনা করব। উনি বলছেন সম্পদের সামাজিক মালিকানা, অর্থাৎ যে সম্পদটা থাকবে, সেই সম্পদটা ব্যক্তিগত সম্পদ কিসের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে কাজে লাগাবে? জনকল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া উচিত। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ব্যক্তিগত যে অর্থনৈতিক যে বিপুল ভান্ডার, সেটা শুধুমাত্র নিজের জন্য না, সমাজের জন্য ব্যবহৃত করা দরকার। উনি তার পাশাপাশি বলছেন যে এই যে সমাজ কল্যাণের কথাটা, সমাজে যে সম্পদ ব্যবহারটা, এটা কিন্তু কখনো ধনীদের এটা ব্যক্তিগত না, এটা হচ্ছে তাদের নৈতিক দায়বদ্ধতা। এটা কে মনে করতেন? মহাত্মা গান্ধী। যে যার প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি জনকল্যাণে ব্যবহার করা উচিত। এটা হচ্ছে ধনীদের, অর্থাৎ সমৃদ্ধমান যে অর্থনৈতিক সমৃদ্ধি যাদের রয়েছে, তাদের হচ্ছে একটি নৈতিক দায়িত্ব। এর পাশাপাশি তিনি বলছেন যদি সমাজে যাদের বেশি টাকা রয়েছে, তারা যদি জনকল্যাণ, অর্থাৎ সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে, জনকল্যাণের ক্ষেত্রে নিয়োজিত করে, তবে কিন্তু শ্রেণী সংঘাতের পরিহারটা কি হবে? কমে যাবে।
অর্থাৎ শ্রমিক ও মালিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। অর্থাৎ যে শ্রমিক শ্রেণী রয়েছে তাদের যদি সঠিকভাবে তারা মানে পারিশ্রমিক পায়, তার পাশাপাশি যে মালিক শ্রেণী রয়েছে তারা যদি তাদেরকে অনুদান দেয়, তাদের যদি একে অপরের সহযোগিতা করে, তবে কি হবে, মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে একটি কোঅপারেশন অর্থাৎ একে অপরের সহযোগিতার সংখ্যাটা আরো বেশি বেড়ে যাবে। তিনি আরেকটা জিনিস মনে করতেন যে এই যে মানে ট্রাস্টশিপ যে থিওরি, তিনি তার মেন জিনিসটা সব জায়গায় তিনি তুলে ধরেছিলেন যে অর্থনৈতিক পরিবর্তনে সেক্ষেত্রেও কিন্তু অহিংসা এবং ন্যায় নীতি অর্জন করা। কারণ অহিংসা মানে কি, আত্মত্যাগ, কি থেকে, খারাপ জিনিস থেকে, শুধু লড়াই না, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থাৎ যদি যারা ধনী ব্যক্তি রয়েছে তারা যদি সঠিক পারিশ্রমিক যদি গরিবদের মধ্যে দেয়, তবে সেটাও কিন্তু ন্যায় নীতি বিশেষ ভাবে ভূমিকা পালন করবে। অর্থাৎ যে সমৃদ্ধমান ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তিরা যদি ন্যায়ের পথে চলে, অহিংসার পথে চলে, সেটাও কিন্তু একটা বিশেষভাবে মানে সমাজে একটা অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। তারপরে উনি বলছেন সমাজতান্ত্রিক মূল্যবোধের কথা উনি বলছেন। অর্থাৎ ন্যায় ভিত্তিক সম্পদ যদি সঠিকভাবে বন্টন হয় সমাজের মধ্যে এবং বৈষম্যহীন একটি সমাজের ক্ষেত্রে গঠন তৈরি করার ক্ষেত্রে বিশাল ভূমিকা করবে। অর্থাৎ জাতি, ধর্ম, তোমার গরিব, বড়লোক, এইসব যে ভেদাভেদ জিনিস যদি থাকে, সেটা কিন্তু যদি তার যে ধারণা ট্রাস্টশিপ যে থিওরি রয়েছে, অর্থাৎ গরিবদের অনুদান দেওয়া, গরিবদের জনকল্যাণে সহযোগিতা করা যদি হয়, তবে কিন্তু একটা সমাজতান্ত্রিক মূল্যবোধ হবে। এর পাশাপাশি উনি বলতেন যে যখন এই সব ট্রাস্টশিপ যে থিওরিতে উনি বলতেন যে এই জিনিসটা কিন্তু স্বেচ্ছামূলক ভাবে হতে হবে, মানে ধনী ব্যক্তিদের কাছে জোর করে নেওয়ার ব্যাপারে বলেনি, তিনি এটাকে ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলেছেন। কারণ স্বেচ্ছামূলক যদি ধনীদের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হয়, তবে সেটা গ্রাজুয়ালি হবে, ধনীরাও উপকৃত হবে কিসের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে, এবং গরিবরা উপকৃত হবে ধনীদের সম্পদ তাদের ব্যবহার যদি করতে পারে। এবং তিনি একটা জিনিস বলেছিলেন যে এই যে ট্রাস্ট ব্যবস্থার বিকল্প হিসাবে তিনি তুলে ধরেছিলেন পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে ভারসাম্য একটি অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ যে পুঁজিবাদ সমাজ যদি জনকল্যাণে ব্যবহৃত করে টাকা, তবে কিন্তু কি হবে, সমাজের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার একটা ভারসাম্য থাকবে। এই হচ্ছে মূল ধারণা কিসের, থিওরি অফ ট্রাস্টশিপ, যেটাকে আমরা বাংলাতে বলবো অছি সংক্রান্ত তত্ত্ব। তোমাদের যদি 2 মার্কসের মানে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় অছি সংক্রান্ত তত্ত্ব কি, তোমরা কি বলবে, মহাত্মা গান্ধীর যে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের একটি দর্শন। তিনি কি বলতে চেয়েছিলেন, তিনি বিশ্বাস করতেন সম্পদ ও সম্পত্তির মালিকরা তাদের সম্পত্তি জনকল্যাণে কি করবে, ব্যবহৃত করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল ধারণা। এরপরে আমরা আলোচনা করব যে এই অছি সংক্রান্ত যে তত্ত্ব, সেটি মূল গুরুত্ব সমালোচনা। মূল গুরুত্ব কি, শ্রেণী সংঘাত এড়িয়ে একটা ন্যায় ভিত্তিক অর্থনৈতিক সমাজের গঠনের প্রচেষ্টা করা। এর পাশাপাশি স্বেচ্ছায় যদি সম্পত্তি ভাগ করার বাস্তবায়ন নিয়ে অনেকে বিতর্ক রয়েছে। এটা একটা সমালোচনা কি স্বেচ্ছায় কি কোম্পানিরা সাধারণ মানুষকে অনুদান করবে, জনকল্যাণ করবে, তাদের যদি ব্যক্তিগত ইন্টারেস্ট না হয়, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন যে অনেক পুঁজিপতি লোক তারা জনকল্যাণে তাদের টাকা জনকল্যাণে সেটা ব্যবহৃত করবে। তার যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, তাহলে দুটো গোষ্ঠীকে দেখবো যেটা সব থেকে বেশি তারা স্বেচ্ছায় সম্পদ মানে ভাগ করা কিংবা স্বেচ্ছায় সম্পদ গরিবের মধ্যে জনকল্যাণে যে ব্যবহৃত করে, সেটা হচ্ছে টাটা। এই টাটা একটা কোম্পানি এবং আরেকটি হচ্ছে উইপ্রো। এই দুটো কোম্পানি কি করে, সব থেকে তারা জনকল্যাণে ব্যবহৃত করে। উইপ্রোর মালিককে আজিম প্রেমজি, ঠিক আছে। আর টাটার মালিক আগে কে ছিলেন,
রতন টাটা। এখন মালিকানা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ওনার নামটাই লিখলাম, কারণ টাটার সম্পত্তিতে যার সব থেকে বেশি জনকল্যাণে ব্যবহৃত হতে, যার তত্ত্বাবধানে তিনি ছিলেন রতন টাটা। তো এরা কি করছিল, এরা কিন্তু তাদের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সব থেকে বেশি স্বেচ্ছায় দান করতেন। এর পাশাপাশি আরো অনেক কোম্পানি রয়েছে ভারতবর্ষে যারা কি করেছে, অনেক টাকা বিতরণ করেছে জনকল্যাণের ক্ষেত্রে। কিন্তু অনেক কোম্পানি আবার তাদের স্বার্থ সিদ্ধির জন্য কি করে, পুঁজিপতিরা তারা শুধু সরকারের ট্যাক্স দেয়, গরিব মানুষদের কথা খুব একটা ভাবে না। কিন্তু এই দুটো কোম্পানি সব থেকে বেশি জনকল্যাণে কি করছে, নিজেদেরকে নিয়োজিত করেছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যদি দেখি, কল্যাণমূলক রাষ্ট্রের কিছু দিক পরোক্ষভাবে কার্যকর, অর্থাৎ একটা এইগুলো হচ্ছে গুরুত্ব, যে কল্যাণমূলক রাষ্ট্রের কিছু দিক পরোক্ষভাবে কার্যকর করতে হবে। তো এই হচ্ছে অছি সংক্রান্ত যে তত্ত্ব, কিসের, যেটা থিওরি অফ ট্রেডশিপ মহাত্মা গান্ধীর, সেই নিয়ে গুরুত্ব ও সমালোচনা। এরপরে আমরা আলোচনা করব বিবেকানন্দকে নিয়ে, ঠিক আছে। বিবেকানন্দ আমাদের প্রত্যেকটা ছাত্র জীবনের, যার কথা আমরা সব থেকে বেশি শুনি টিচার্সদের ক্ষেত্রে, যে আদর্শবান ব্যক্তি হিসেবে যদি আমাদেরকে নিয়োজিত করতে হয়, তবে আমরা যদি চাই বিবেকানন্দকে আমরা অনুসরণ করতে পারি তার সামাজিক দায়বদ্ধতার কারণে। বিবেকানন্দ তিনি শুধুমাত্র ধার্মিক দিক থেকেই সবার কাছে সুপরিচিত নয়, তিনি ধার্মিকের সাথে সাথে ধার্মিকতা তার বিশেষ একটি প্রভাব থাকলেও, বিশেষভাবে প্রভাব থাকলেও তার কিন্তু সামাজিক, রাজনৈতিক, সামাজিকের মধ্যে কি চলে আসবে, শিক্ষা। এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু তার বিশাল একটা ভূমিকা রয়েছে ভারতীয় শিক্ষা সমাজে। অর্থাৎ বিবেকানন্দের আজকে যে আমরা আলোচনা করব বিবেকানন্দকে নিয়ে, তার সামাজিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি যার আচার আচরণ, যার যার লাইফ দর্শন, অর্থাৎ তার জীবন দর্শন অনেক মানুষের একজন আদর্শ হিসেবে তুলে ধরেন। কারণ স্বামী বিবেকানন্দ তিনি আমাদের ভারতীয় ছাত্র সমাজের ক্ষেত্রে বিশেষভাবে যদি দেখি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে তুলে ধরি আমরা। স্বামী বিবেকানন্দ সামাজিক ও রাজনৈতিক সংস্কার যদি তুলে ধরতে চাই, আমরা সামাজিকের ক্ষেত্রে তার ধর্মীয় সম্বন্ধে কিংবা ইকুয়ালিটি অর্থাৎ সমতার ক্ষেত্রে যে নৈতিক বিচার, সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব স্বামী বিবেকানন্দ কে ছিলেন। আমি জানি যে তোমরা প্রত্যেকে ওনার সম্বন্ধে জানো, তারপরেও আমি বলবো স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক, যিনি ভারতীয় জাতীয়তাবাদ, শিক্ষা, মানব সেবা, আত্মশক্তির ওপর জোর দেন। এবং আমরা দেখব যার শিক্ষা প্রতিষ্ঠান এখনো রয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন, সেটাও কিন্তু প্রতিষ্ঠা করেন কে, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজ সেবার গুরুত্ব এবং সমাজ সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সমাজের মধ্যে শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন। তিনি চাইতেন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে শিক্ষা এবং ধর্মীয় ভাবে মানুষদেরকে নিয়োজিত করে সর্বশ্রেণীর মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে শিক্ষা প্রদান করার তিনি কথা ভাবতেন। তার মেন যে আদর্শ, সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। কিসের বেসিসে? সামাজিক ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে। প্রথমে আমরা আলোচনা করব, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে বিবেকানন্দ ও জাতীয়তাবাদ যদি আমরা দেখি, যে বিবেকানন্দ তার যদি জাতীয়তাবাদ সম্বন্ধে আমরা যদি দেখি, তবে আমরা প্রথমে দেখব আত্মশক্তি ও সংস্কৃতি জাগরণ। তিনি সংস্কৃতিকে সব থেকে বেশি প্রভাব হিসেবে তুলে ধরেছিলেন, যে আমাদের দৈনন্দিন সামাজিক যে রয়েছে,
আমাদের ভারতীয়দের যে সংস্কার রয়েছে সেটা সুস্পষ্টভাবে আমাদের জীবনে কি করতে হবে, নিজেদের আত্মশক্তিকে বিকাশ করতে হবে, তার পাশাপাশি সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে। সেই সংস্কৃতিটা কি, একে অপরের মেলবন্ধন ভাবে, একে অপরের সাথে মিলেমিশে আমাদের যে ব্যক্তি ধর্ম রয়েছে সেটাকে ব্যক্তি ক্ষেত্রে নিয়োজিত করে, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করে, প্রত্যেকটা জাতিকে রেসপেক্ট করে তিনি কি করেছিলেন, আত্মশক্তি ও সংস্কৃতির জাগরণ ঘটিয়েছিলেন। এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি কি করেছিলেন, কলোনিয়ালিজমের এগেনস্টে কথা বলতেন। কলোনিয়ালিজমের এগেনস্টে বলতে উপনিবেশিকতাবাদের এগেনস্টে। তিনি কখনোই চাইতেন না কোনো একটি দেশ অন্য কোনো দেশের দ্বারা পরিচালিত হোক। তিনি কখনোই ব্রিটিশদের ক্ষেত্রে, ব্রিটিশরা যে ইন্ডিয়াকে বিভেদের কথা বলতেন, ধর্মীয় ভাবে যে দুই ভাগে বিভক্ত করতে চাইতেন হিন্দু এবং মুসলিমের মধ্যে, তার এগেনস্টও তিনি কিন্তু কথা বলতেন। তিনি জাতি ধর্ম বর্ণর যে বিভেদের কথা, তার এগেনস্টে ছিলেন। তিনি কখনোই চাইতেন না যে কোনো ঔপনিবেশিক, এখানে তিনি দেখবেন যে কিভাবে এখানে তার দুটো ফটো অনেক আগেকার, যে তিনি ঔপনিবেশিকতা অর্থাৎ কলোনিয়ালিজমের এগেনস্টে কথা বলতেন এবং ব্রিটিশদের যে বিভিন্ন যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেখানে জাতি ধর্মর ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, তার এগেনস্টেও তিনি কথা বলতেন। তিনি চাইতেন সমাজের মধ্যে জাতীয়তাবাদ এমনভাবে গড়ে উঠবে যেখানে জাতি ধর্ম সবগুলো মিশে গিয়ে প্রত্যেকের একটি মানবিকতার কথা তিনি তুলে ধরেছিলেন। আমাদের জাতির মেন মন্ত্র থাকবে আমাদের মানবতাবাদ, অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন জাতি ধর্মের যে মানুষ রয়েছে একে অপরে মিলেমিশে যেতে হবে। তিনি ঐক্যকে তুলে ধরেছিলেন। এরপরে আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে তার বিবেকানন্দর সামাজিক ও রাজনৈতিক। এই সামাজিকের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, নৈতিক এবং সামাজিক, এই জিনিসটাকে তুলে ধরেছেন কিসে, এই পুরো জিনিসটাই তুলে ধরেছে বিবেকানন্দ তার সামাজিকের ক্ষেত্রে। রাজনৈতিক সংস্কার যে জিনিসগুলো রয়েছে সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। সামাজিক সংস্কার যদি দেখি, সামাজিক সংস্কার বলতে আমরা কি বলবো, সমাজকে নতুন করে সংস্কার করা, সমাজে যে জিনিসটা খারাপ জিনিস রয়েছে সেইগুলোকে চেঞ্জ করা, সেটাই হচ্ছে সমাজ সংস্কার। বিবেকানন্দ তিনি হচ্ছেন সমাজের একজন আদর্শ ব্যক্তি হিসেবে অনেকেই মানুষ মানে, এবং তার মানার ক্ষেত্রগুলো কি, তার দৈনন্দিন লাইফস্টাইল, তার সামাজিক রাজনৈতিক চেতনা, তার যে মূল্যবোধ, যার জন্য মানুষ তাকে যারা আদর্শ হিসেবে মানেন তাদের কিন্তু তার মূল্যবোধের জন্য। আমরা দেখব তিনি সব আগে যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, মানব সেবার গুরুত্ব। তিনি সব সময় মানুষকে তিনি বলতে চাইতেন যে মানুষ সেবাই হচ্ছে ঈশ্বর উপাসনার অংশ হিসাবে প্রতিষ্ঠা করা, অর্থাৎ মানুষকে কখনো ঈশ্বরের সেবা করব দিয়ে নিজে পুণ্য অর্জন করব, তার থেকে উনি গুরুত্ব দিয়েছিলেন মানব সেবাকে, সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন মানব সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা। এর পাশাপাশি একটা জিনিস একটু আগে যেটা বললাম, জাতীয় বর্ণ ব্যবস্থার বিরোধিতা। তিনি সব সময় সমান অধিকারের ওপর জোর দিতেন, যে জাতিগতভাবে ভারতীয়দের মধ্যে হিন্দুদের বলো, বিভিন্ন ধর্মের বলো, বিভিন্ন জাতিতে বন্টন, আমরা যদি দেখি বিভিন্ন বর্ণ ব্যবস্থায় বন্টন, তার এগেনস্টে গিয়ে তিনি কথা বলতেন। আমরা দেখেছি যে চিকাগোতে যিনি তার যে ধর্মীয় যে অনুষ্ঠানটা হয়েছিল, বিশ্ব দরবারে গিয়ে তিনি যে তার যে বক্তব্য ফুটে উঠেছিল, তার মেন মন্ত্রই ছিল জাতি ও বর্ণ ব্যবস্থার এগেনস্টে কথা বলে। তিনি চাইতেন যে সর্বশ্রেণীর, সে নিচু জাতি হোক কিংবা উঁচু জাতি হোক, সর্বশ্রেণীর মানুষকে একত্রিত করে তোলা। তিনি সব সময় চাইতেন যে সমান অধিকারের ওপর জোর দিতেন, যে জাতির বেসিসে, ধর্মের বেসিসে যাতে কখনো সমানতার এগেনস্টে কখনো যদি না যায়।
এর পাশাপাশি তিনি কিন্তু নারীদের শিক্ষার কথা বলতেন এবং নারীদের ক্ষমতার কথা বলতেন। তার সমাজ সংস্কার যদি আমরা দেখি, তিনি মনে করতেন যে নারীদেরকে শিক্ষিত করতে গেলে একটা সমাজের শিক্ষা হবে। কেন? আমাদের নারীদের, আমাদের মা বোনদের শিক্ষা কিন্তু আমাদের আপকামিং জেনারেশনকে ডেভেলপ করে। কারণ একটা বাচ্চা প্রথম শিক্ষক কাকে তুলে ধরি? আমরা মাকে। সেই মা যদি শিক্ষিত হয় তবে আমাদের সমাজ আরো অনেক বেশি এগিয়ে যাবে। তার পাশাপাশি তিনি নারীদেরকে আত্মনির্ভরশীল বানানোর কথা কিন্তু তিনি বলতেন, যে নারীদের কি করবে? ক্ষমতা দিতে হবে, যাতে নারীদের আত্মনির্ভরশীল করার আহ্বান করেছিলেন তিনি, যাতে নারীরা কি করে? আত্মনির্ভর হয়। আজকে দেখবে, আজকে আমাদের সমাজে বিভিন্ন পরীক্ষায় দেখবে নারীরা, অর্থাৎ আমাদের বোনরাই সর্বপেক্ষে, কিংবা দিদিরা কিংবা মায়েরা অনেক জায়গায় গিয়ে আমাদের নিজেদেরকে, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের শিক্ষা, চেতনা এবং ভালোবাসার মাধ্যমে। এর পাশাপাশি একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, যে বিবেকানন্দ সামাজিক যে সংস্কারের মাধ্যমে শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছে, অর্থাৎ তিনি শিক্ষার প্রসার ঘটান। শিক্ষার প্রসার বলতে তিনি শুধু শিক্ষিতর কথা বলেননি, যে আক্ষরিক অর্থের মাধ্যমে মানে অঙ্গীকার করবে, কিংবা সেই শিক্ষা যেটা শুধু লিখতে পারবে তা না, তিনি নৈতিক শিক্ষার কথা বলেছিলেন এবং তিনি বাস্তবমুখী মানে শিক্ষা সংস্কারের কথা বলেছিলেন, মানুষ বাস্তবটাকে যাতে তুলে ধরতে পারে। অর্থাৎ নৈতিক ও বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছিলেন। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা, অর্থাৎ এক ধর্ম আরেক ধর্মের ঘৃণাতে যাতে বিশ্বাসী না হয়, এক ধর্ম অন্য ধর্মকে কখনো খারাপ ভাবে নিয়োজিত না করে, এক ধর্ম এবং অন্য ধর্মকে সম্মান দেয়, শ্রদ্ধা করে, সেই জিনিসটা বিবেকানন্দ সমাজের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন। যে সাম্প্রদায়িকতার সম্প্রীতি প্রচার, অর্থাৎ সাম্প্রদায়িকতার সম্পত্তির প্রচার যদি দেখি, আমরা দেখব যে এটা ডবল হয়ে গেছে, এটা আমি আলোচনা করে দিচ্ছি। যে আমরা যদি এখানে দেখি যে ধর্মীয় সহিষ্ণুতার কথা তিনি বলেছিলেন, অর্থাৎ প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করার কথা বলেছিলেন, প্রত্যেক ধর্মকে কিভাবে শ্রদ্ধা হতে পারে, এক ধর্মের প্রতি আরেক ধর্ম কিভাবে সম্প্রীতির মাধ্যমে নিজেদেরকে নিয়ে যেতে করা, ভালোবাসার মাধ্যমে। এর পাশাপাশি আমরা দেখব শ্রমজীবী মানুষের উন্নতির কথা বলেছিলেন। তিনি চাইতেন সমাজের যারা অর্থনৈতিকভাবে নিম্ন, তাদেরকে শ্রম এমন ভাবে করা উচিত, তাদেরকে নিজেদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তিনি শ্রমজীবী মানুষদের উন্নতির কথা বলেছিলেন, যে উন্নতিটা কে করবে? এক হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, প্রত্যেকটা শ্রমিক কিংবা গরিব মানুষ নিজেদেরকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিংবা রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে। লাস্টে হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র শিক্ষার জন্য না, শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি কিংবা মানব সেবার ভূমিকা পালন করে। অর্থাৎ রামকৃষ্ণ মিশন যখন বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন, তার মেন মন্ত্রটাই ছিল সেখানে শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যের সম্প্রসারণ এবং মানব সেবার সম্প্রসারণ। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের মেন মন্ত্র হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বাস্থ্যকে সঠিকভাবে রাখা এবং মানব সেবায় নিয়োজিত করা। শিক্ষা হচ্ছে সেখানকার শিক্ষা, স্বাস্থ্য কিভাবে? বিভিন্ন যোগা, বিভিন্ন ফিজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে স্বাস্থ্যকে সঠিক রাখা এবং মানব সেবায় নিয়োজিত করা। যে রামকৃষ্ণ মিশনে দেখবে যে বিভিন্ন সমস্যা যদি দেখা যায়, সামাজিক অর্থনৈতিক, সেখানেও কিন্তু রামকৃষ্ণ মিশন গিয়ে পাশে থাকায়। এই হচ্ছে সামাজিক সংস্কার নিয়ে আলোচনা। এবার আমরা আলোচনা করব রাজনৈতিক সংস্কার নিয়ে। স্বামী বিবেকানন্দ একটা জিনিস মাথায় রাখবে, তিনি, অনেকে মনে করেন তিনি তো একজন ধর্মীয় গুরু, একজন শিক্ষা গুরু, তারা রাজনীতিকে তার সংস্কার কিভাবে হয়? একদম তোমাদের ধারণাটাকে আজকে আমরা সহজ ভাষায় সেটাকে ব্যক্ত করব, কেন তার রাজনৈতিক সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান এত বেশি। তোমরা দেখবে যে কোনো রাজনৈতিক চেতনার ক্ষেত্রে জাতীয়তাবাদ ও দেশপ্রেম বিশালভাবে ভূমিকা পালন করেন।
তিনি রাজনৈতিক সংস্কারে তিনি তরুণদের যে ইয়াং, একটা জিনিস মাথায় রাখবে, বিবেকানন্দ সবসময় তরুণদেরকে বেশি বিকশিত করার কথা ভাবতেন, তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতেন। বিবেকানন্দ তিনি বলতেন যে তরুণদের আত্মশক্তির মাধ্যমে জাতীয় জাগরণ। কাদের? তরুণদের। তরুণ আমরা কাকে বলবো? যারা হচ্ছে ইয়াং, ইউথ যেটা আমরা বলবো, ঠিক আছে। তিনি সব সময় তরুণদের আত্মশক্তির মাধ্যমে জাতীয় জাগরণ, তিনি চাইতেন যে জাতীয় চেতনার বৃদ্ধি করা। এই যে তোমার দেখছো জাতীয়তাবাদ এবং জাতীয় চেতনা বৃদ্ধি কাদের মাধ্যমে? তরুণদের মাধ্যমে। তিনি সব সময় চাইতেন যে তরুণরা সমাজকে নেতৃত্ব দেয়। তিনি চাইতেন যে তরুণদের আত্মশক্তির মাধ্যমে জাতীয় জাগরণ, অর্থাৎ আত্মশক্তি বলতে কাদের কথা বলছেন? তরুণরা যাতে নিজেদের শক্তিকে বাড়িয়ে দেয়, আত্মশক্তি বাড়ায় এবং নিজেদের শক্তি বাড়ায়। কিসের জন্য? তাদের দেশপ্রেমকে জাগৃত করা। কারণ বিবেকানন্দ মানতেন, কি মানতেন? যে পশ্চিমা সভ্যতার সমালোচনা করতেন, কিংবা তিনি কিন্তু যে উপনিবেশিক শাসন যেটা ছিল তার কিন্তু কখনো তিনি তার পরিপন্থী হিসেবে তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ জাতীয়তাবাদ ও দেশপ্রেম তিনি সংস্কারটা কিনে আনলেন, যে আত্মশক্তির মাধ্যমে জাতীয় জাগরণ। কাদের মধ্যে? তরুণদের মধ্যে। তরুণরা যাতে নিজেদের নেতৃত্ব পোষণ করেন, তারা যাতে নিজেদেরকে আত্মশক্তি আর নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শুধু না, সমাজের কিংবা জাতির স্বার্থ সিদ্ধির জন্য নিজেদেরকে শক্তিশালী গড়ে তোলা। কিসের দিক থেকে? দেশপ্রেমের দিক থেকে ও জাতীয়তাবাদের দিক থেকে। এরপরে আমরা দেখব ঔপনিবেশিক শাসনের বিরোধিতা। তিনি ব্রিটিশ শাসনের যে অবিচার, ব্রিটিশ শাসনের যে খারাপ নিয়ম কানুন, তার এগেনস্টে কিন্তু সব সময় কথা বলতেন। এবং তিনি বলতেন যে ব্রিটিশ শাসনের অবিচারের বিরুদ্ধে সব থেকে বেশি ভূমিকা কাদের থাকবে? তরুণদের। তরুণদেরকে ব্রিটিশ এর যে অবিচার, যে শাসন যেগুলো থাকবে, তারা যে অন্যায় করছে তার এগেনস্টে কিন্তু আমাদের অবস্থান করতে হবে, যাতে করে আমাদের দেশ এবং সমাজকে এগিয়ে নেওয়া যায়। জনগণের চেতনা বৃদ্ধির কথা বলতে চেয়েছিলেন। জনগণের যে স্বাভিমান ও আত্মনির্ভরতার বোধ জাগরণের কথা বলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে জনগণকে চেতনা বৃদ্ধি করতে। কিসের? নৈতিক চেতনা, সামাজিক চেতনা, রাজনৈতিক চেতনা এবং শিক্ষার চেতনা। এই চেতনাটা যদি ডেভেলপড হয় তবে সে জাতীয়কে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশপ্রেম ততই বাড়বে। এবং যুবকের মধ্যে যদি চেতনা বৃদ্ধি হয় তবে যুবক কি নিয়ে আসবে? স্বাধীনতা নিয়ে আসবে। কি স্বাধীনতা? তাদের আত্মকেন্দ্রিক বানিয়ে তারা পরাধীনতা থেকে নিজেদেরকে স্বাধীনতা নিয়ে আসবে। এবং তার জন্য তিনি সব সময় চাইতেন যে তরুণদের মধ্যে, এই জনগণ তো সবার মধ্যে চেতনা বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু বিশেষভাবে যে তরুণদের তিনি চেতনার কথা বলেছেন। এর পাশাপাশি তিনি সব সময় চাইতেন যে দেশ গঠনের যে উৎসাহিত করবে কারা? তরুণরা। অর্থাৎ যুব সমাজকে দেশ গঠনের ডাক দিয়েছিলেন। যে যুব সমাজ কিভাবে, যুব সমাজ নেতৃত্ব দিবে কিসের? দেশকে। কারণ তিনি মনে করতেন যুবকের মধ্যে সব থেকে বেশি থাকে, যুবকের মধ্যে সব থেকে বেশি এনার্জি থাকে, যার কারণে যুব সমাজকে দেশ গঠনের ক্ষেত্রে তিনি ভূমিকা অর্জন করার জন্য এবং নেতৃত্বের ক্ষেত্রে কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন। এর পাশাপাশি উনি কি করতেন? ধর্ম ও রাজনীতির মধ্যে একটা ভারসাম্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করতেন ধর্ম কিসের ক্ষেত্রে নিয়ে যেতে হবে? নৈতিক শক্তির ক্ষেত্রে। অর্থাৎ ধর্ম কি হবে? আমাদের নৈতিক ভাবে আমাদেরকে নিয়োজিত করবে। খারাপ কথা বলা, খারাপ জিনিস থেকে বিরত রাখা, অন্যায়কে অন্যায় বলা, এবং ধর্ম কি করবে? আমাদের আধ্যাত্মিক এবং নৈতিককে আমাদের শক্তি বজায় দেবে। এবং সেক্ষেত্রে কি করবে? বিভিন্ন ধর্মের যে গোঁড়ামি, বিভিন্ন ধর্মের যে খারাপ কাজ, তার কিন্তু বিরোধিতা করবে কে? ধর্ম। এবং রাজনীতি কি করবে? রাজনীতিতে কখনো তিনি চাইনি যে জাতিভেদ প্রথা তৈরি হোক কিংবা জাতিদের মধ্যে ঐক্যতা নষ্ট হোক, এই কথা চাইনি। তিনি চেয়েছিলেন ধর্ম শুধুমাত্র ব্যবহৃত হবে নৈতিক শক্তি হিসেবে, যেখানে দেখা যাবে যে ধর্ম
যে নৈতিক শক্তিটা বিকাশ ঘটাবে সেটা হচ্ছে গোঁড়ামির বিরোধিতা করা। এবার এর পাশাপাশি স্বদেশী আন্দোলনের অনুপ্রেরণার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে মানুষ অর্থাৎ যুব সমাজ কার ভারতীয় যুব সমাজ কি করবে, নিজেকে আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভরতার উপর পোষণ করবে এবং তার পাশাপাশি তারা বিদেশি জিনিসকে অঙ্গীকার হিসেবে না ভেবে স্বদেশী ভাবনার যাতে পরিচার করে এবং স্বদেশী ভাবনার যাতে সেটাকে প্রচার করে নিজেদেরকে আত্মকেন্দ্রিক গড়ে তোলে এবং নিজেদের জিনিসকে নিজেদের অনুপ্রাণিত করে, সেই জিনিসটা রেখেছে। তারপরে আমরা যদি দেখি যে তার রাজনৈতিক সংস্কারে সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতার সমালোচনা। তিনি চাইতেন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সমাজ পশ্চিমা দেশের থেকে আলাদা। তিনি সবসময় চাইতেন যে পাশ্চাত্য যে বস্তুবাদ রয়েছে, এই পাশ্চাত্য বস্তুবাদের পরিবর্তে ভারতীয় আধ্যাত্মিকতার গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ পাশ্চাত্যে যে ম্যাটেরিয়ালিজম অর্থাৎ তিনি বস্তুবাদকে টোটালি ইগনোর করে দিয়েছিলেন। তিনি ভারতীয় আধ্যাত্মিকতার কথা গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ আমাদের সমাজকে বেশি গুরুত্ব এবং ভারতীয় সমাজকেই সর্বাপেক্ষা ভারতীয়দের জন্য তিনি তুলে ধরেছিলেন এবং পশ্চিমা সভ্যতার যে তিনি একজন বিশেষভাবে সমালোচক ছিলেন। এই হচ্ছে আমাদের আলোচনা আজকে মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নেতাজি এবং মাওলানা আবুল কালাম আজাদকে নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদেরকে এই ধৈর্যের সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এই ভিডিওর নিচে লিংকে গিয়ে তোমরা অ্যাপটি ডাউনলোড করো যারা করোনি, এবং এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।